পাগল হয়ে গেছে ও। তাদের কথোপকথনের মাঝে তুর্য এসে বলল, চল চল, ইভানের এমন থানায় গেছে, এই ভণ্ডটাকে আজই হাতে নাতে ধরতে হবে। ওরা পুলিশ নিয়ে আসার আগে আমাদের এই ভণ্ডের ভণ্ডাপি আনাফের সামনে আনতে হবে। তাহমিদ ও তুর্য একটি ব্যাগে অবৈধ দ্রব্যগুলো ঢুকাতে লাগলো। এদিকে আরাফ আহনাবকে রুম থেকে জোর করে বের করে আনলো। ক্যাম্পাস থেকে ফিরে সে আপন মনে বিড়বিড় করছে। পাঁচজন আগে থেকেই তাদের পরিকল্পনা মতো আহনাবের সামনে শিরিন সুলতানার মুখোশ উন্মোচনের ছক কষেছিল। আর আজ আহনাবের এই অবস্থা দেখে সেটা বাস্তবায়নের সংকল্প নিল পাঁচজন। ইভান তাই ক্যাম্পাস থেকে এসেই ইমনকে নিয়ে থানায় চলে গেল। এদিকে আহনাব বলল, আমি কোথাও যাব না। আরাফ রাগী স্বরে বলল, আগে চল আমাদের সাথে। তুই এতদিন যা খেয়েছিস, যদি আজ প্রুফ করতে না পারি এগুলো নেশাদ্রব্য আর তোর মা তোকে মাদক আসক্ত বানিয়েছে, তাহলে এই ব্যাগে যা আছে সব তোর। আরাফ তাহমিদের হাত থেকে ব্যাগটা নিয়ে আহনাবকে ধরিয়ে দিল। আহনাব বলল, মা আমার সাথে এমন করবে না। আমি তোকে চ্যালেঞ্জ করছি, তোর বিশ্বাস ভুল। আহনাব কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে চল, আমি বাইকের চাবি নিয়ে আসছি। তুর্য বলল, না, তুই আমার বাইকের পেছনে বস, এখনই চল। এই বলে চারজনই বেরিয়ে পড়ল। এরপর তারা পৌঁছে গেল সেই এলাকায় যেখানে ভণ্ড ডাক্তার সালেহ আলীর চেম্বার। এলাকাটি খুব একটা উন্নত মনে হচ্ছে না। প্রধান সড়কে কয়েকটা পুরনো ৩-৪ তালা ভবন চোখে পড়েছিল, কিন্তু ভেতরে সড়কের দুপাশে বস্তি, আর বস্তিটির শেষ মাথায় রিক্সা ও সিএনজি রাখার গ্যারেজ। আরাফ, তুর্য আর তাহমিদ তাদের মোটর সাইকেল চেম্বার থেকে কিছুটা দূরে থামালো। তুর্যের মোটর সাইকেলের পেছন থেকে নেমে আহনাফ চারিপাশে চোখ বুলিয়ে নিল। আরাফ বাকিদের উদ্দেশ্য করে বলল, আমি আহনাফকে নিয়ে ভেতরে যাচ্ছি, তোরা এখানে থাক। আহনাফ ভ্রু কুঁচকে আরাফের দিকে তাকালো। আরাফ আহনাফকে টেনে নিয়ে গেল সালেহ আলীর চেম্বারে। চেম্বারটি সাধারণ চেম্বারের মতো একদমই নয়। চাপা গন্ধ নাকে আসে। মেঝেটা অসম্ভব নোংরা হয়ে আছে। বসার জায়গাও নেই, দেয়ালেও কেমন ছোপ ছোপ দাগ। ভেতরে অল্প বয়সী এক সহকারী বসে আছে। সে আরাফ ও আহনাফকে আপাতমস্তক দেখে বলল। আরাফ মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু ব্যক্তিগত কারণে। আসলে একজন ওনার নম্বর দিয়েছিল, শারীরিক অশান্তি দূর করার জন্য ওনার শরণাপন্ন হতে বলেছে। সহকারীটি চোখ মুখ কুঁচকে বলল। আহনাফ আরাফের দিকে তাকালো। আরাফ সহকারীর পকেটে কিছু টাকা গুঁজে দিয়ে বলল। হ্যাঁ, ওইগুলো। সহকারী টাকা হাতে নিয়ে একগাল হাসলো, বলল। এই বলে সহকারীটি উঠে ভেতরের ঘরের দরজা খুলে দিল। এরপর আরাফ ও আহনাফ ভেতরে ঢুকতেই দেখল চেয়ারে মধ্যবয়সী এক লোক বসে আছেন। সহকারী চোখের ইশারায় লোকটিকে কিছু একটা বলতেই তিনি আরাফ ও আহনাফকে বসতে বললেন। তারা বসতেই সহকারীটি বেরিয়ে পড়ল। আরাফ আহনাফকে দেখিয়ে বলল, আমার ভাই একটা মেয়ের প্রেমে পড়ে পাগল হয়ে গেছে। ওকে ওই মেয়ের নেশা থেকে বের করে আনার জন্য আপনার কাছে এসেছি। একজন মিসেস আপনার নাম্বার দিয়েছিলেন। সালেহ আলী ভ্রু কুঁচকে বললেন। মিসেসের নাম কি? এমন মেডিসিনের রেগুলার কাস্টমার আমার চেনা। আরাফ ঘাবড়ে গেল, ভাবতে লাগলো। শিরিন সুলতানের সাথে তার পরিচয় কদিনের হতে পারে, যদি নাম বললে সন্দেহ করে বসে। আরাফ একটু থেমে বলল, নামটা না নিলে হয় না, আসলে উনি কাউকে পরিচয় দিতে বারণ করেছিলেন। আমাকে দিলে সমস্যা নেই। আরাফ আহনাফের দিকে এক নজর তাকিয়ে আবার সালেহ আলীর দিকে তাকালো, বলল। জাহানারা ইসলামকে চেনেন? সালেহ আলী হেসে বললেন। আরে, উনি পাঠিয়েছেন। উনি আমার বড় আপার বান্ধবী। উনি অবশ্য নিজের কাজে আসেন না, ওনার এক বান্ধবীর সাথে নিয়ে এসেছিলেন। আহনাফ ভ্রু কুঁচকে বলল। বান্ধবীটা কি শিরিন সুলতানা? হ্যাঁ, তুমি কিভাবে জানলে? আহনাফ শক্ত হয়ে গেল সালেহ আলীর কথা শুনে। আরাফ প্রসঙ্গ কাটিয়ে দেওয়ার জন্য বলল, আরে, জাহানারা ইসলাম আর শিরিন সুলতানা দুজনেই আমাদের পরিচিত, অনেক দূর সম্পর্কের। শিরিন সুলতানা আপনার কাছে এসেছিলেন সেটা জানতাম না। যাই হোক,
আপনি ওষুধগুলো লিখে দিলে ভালো হবে। লিখে দেবো কেন? ঔষধ আমার কাছেই আছে। সালেহ আলী ডাক দিলেন তার সহকারীকে। রহিম, এই রহিম, গোদাম থেকে প্যাকেটগুলো নিয়ে আয়। রহিম ছেলেটি মিনিট 10 মধ্যেই সেই মেডিসিনগুলো এনে টেবিলের উপর রাখলো, যেগুলো আহনাব গত 5 বছর ধরে খেয়ে এসেছে। আহনাব মেডিসিনগুলো নেড়ে চেড়ে দেখে বলল। এগুলো খেলে কি কোনো সাইড ইফেক্ট হয় না? সালেহ আলী হেসে বললেন, এগুলো তো সাইড ইফেক্ট। মানে? তুমি এসেছো কেন? মন হালকার মেডিসিন এগুলো, একটা ট্যাবলেট 50 টাকা। পাউডারগুলো পানির সাথে গুলিয়ে খেতে হবে, এক প্যাকেট 100 টাকা। দিনে আর রাতে খেলেই হবে, ভোর হতেই নেশা কেটে যাবে। আর এটা স্পেশাল কাগজ, আগুন ধরালেই ধোঁয়া বেরোবে। এটা সিগারেটের মতো মুখে নিতে হবে না, নাকের কাছে নিলেই হবে, সব অশান্তি কেটে যাবে। আহনাব চেয়ারে ভার ছেড়ে দিতে সালেহ আলী বললেন। কি হলো ইয়াংম্যান? আহনাব ধরা কণ্ঠে জিজ্ঞেস করলো। এগুলো ড্রাগস? সালেহ আলী ভ্রু কুঁচকে বললেন, ড্রাগস নিতেই তো এসেছো। তোমরাই তো বললে জাহানারা পাঠিয়েছে। আরাফ হেসে বলল, আরে আমি বলেছি জাহানারা পাঠিয়েছেন, ও আমার ভাই, ও কিছু জানে না তাই জিজ্ঞেস করছে। আহনাব বলল। এগুলো খেলে কি কি হয়? সালেহ আলী গম্ভীর মুখে বললেন, মাথা ঠান্ডা হয়, সব রঙিন মনে হয়, মনে কোনো অশান্তি লাগে না। ফিজিক্যালি? সেক্সুয়াল অরিজিনাল। আহনাব মাথা চেপে ধরে বলল, আর ছেড়ে দিতে চাইলে? ঔরজাল না, সেক্সুয়াল ঔরজাল বেড়ে যায়। কিছুদিন না খেয়ে থাকা যায়, কিন্তু পরবর্তীতে তুমি চাইলেও পারবে না। এখন কি নিবে নাকি? হঠাৎ বাইরে থেকে শোরগোলের শব্দ শোনা গেল। কিছু বুঝে ওঠার আগেই পুলিশ ঢুকে পড়ল সেই রুমে। সালেহ আলী বিচলিত হয়ে পড়লেন, তিনি আর পালাতে পারলেন না। পুলিশ চতুর্দিক ঘেরাও করে ফেলেছে। এদিকে আরাফ সবকটা মাদকদ্রব্য পুলিশের হাতে তুলে দিল। সালেহ আলীকেও ধরে নিয়ে যাওয়া হলো। তুর্য আর তাহমিদ বাইরে দাঁড়িয়েছিল বিধায় রহিম কোনো গুদাম থেকে সেই প্যাকেটগুলো এনেছিল তা দেখে ফেলেছিল। পুলিশের অন্য সদস্যরা এখন সেই গুদামে তল্লাশি চালাতে গিয়েছে। এদিকে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা ইভান আর ইমনকে ধন্যবাদ দিলেন। এরপর তিনি ফোন হাতে নিয়ে বড় অফিসারকে ফোন করে ঘটনার তদন্তের জন্য অনুমতি চাইলেন। আজই হয়তো সালেহ আলীর রহস্য সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়বে। এরপর তারা 6 জনই মোটর সাইকেল নিয়ে সেই এলাকা থেকে বেরিয়ে গেল। কিছু দূর যেতেই একটা টঙের দোকান চোখে পড়ল। তারা সেখানে মোটর সাইকেল থামালো। এই কয়েক ঘন্টায় বেশ ধকল গেল তাদের উপর। এখন এক কাপ চা খেলে ক্লান্তি কাটবে তাদের। 6 জনের মাঝেই নীরবতা বিরাজ করছে। দোকানদার চায়ের কাপ এগিয়ে দিতেই ইমন একে একে সবার হাতে কাপ ধরিয়ে দিয়ে নিজের কাপ হাতে নিয়ে বসলো আর বলল, আরাফ, এই ঘটনা আরও আগে ঘটাতে ওই ব্যাটাও আরও আগেই ধরা পড়তো। ইভান বলল। কিন্তু অনেক সহজেই ধরা পড়ে গেছে। আরাব বলল, জাহানারা ইসলামের নাম বলাতেই আমাদের সামনে ধরা পড়েছে, নয়তো পুলিশ কি কখনো এখানে বসে চেক দেয়নি ভাবছিস? অনেকবার চেক দিয়েছে আর প্রতিবারই টাকা খাইয়ে সরে পড়েছে। এবারও তাই করবে, ঘুষ টুস দিয়ে বের হয়ে যাবে। এদের ব্যবসা কখনো বন্ধ হবে না। আর আমরা সমাজের টাকা নিয়ে তো বসিনি। রাষ্ট্র সংস্কার এত সহজ নয়। আমার উদ্দেশ্য ছিল শুধু আহনাফকে সত্যটা দেখানো, নয়তো ওই বেটা আরও আগেই ধরা পড়তো। আহনাব শক্ত মুখে বসে আছে। তুর্য আহনাবের কাঁধে হাত রেখে বলল। কি ভাবছিস? আহনাব শুকনো মুখে বলল, মা আমাকে ড্রাগস দিয়েছে, আমার নিজের মা আমাকে নেশাখোর বানিয়েছে। এখন তো আমি এসব ছাড়তেই পারবো না। আমার তো এখন অস্থির লাগছে, আমি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছি। এসব না খেলেই উল্টো আমার কেমন যেন লাগে। আর এখন তো আমি একা, ওরও আমাকে আর ভালোবাসে না। আমার কি হবে এখন? আমি কি করব? আমার তো ওসব ছাড়া আর চলবে না। আমার তো ওগুলোই এখন নিত্য সঙ্গী হয়ে যাবে। আমি তো কখনোই এই নেশার জগৎ থেকে আর বের হতে পারবো না। ইভান বলল, কি বলছিস এসব? আমি রিহ্যাব সেন্টারে যোগাযোগ করে ফেলেছি, ওখানে কয়েক মাস থাকলে তো সুস্থ হয়ে যাবি। ওরাই তোকে থেরাপি দেবে। আহনাব 2 হাত দিয়ে মুখ চেপে ফুপিয়ে বলে উঠল, মা আমার
আমার সাথে এমন কেন করলো? তাহমিদ চায়ের কাপ রেখে আহনাফের সামনে বসে বলল, আমাদের অন্তত এখন বিশ্বাস কর, অরু তোকে মিথ্যে বলেনি। আরাবের মৃত্যুর সাথে চাচির একটা কানেকশন আছে, আর অরু সব জানে। তাই হয়তো তোকে অরুর কাছ থেকে দূরে সরানোর জন্য এমন করেছে। আর দেখ, উনি সফলও হয়েছে। তুই ওনার কথা মতো অরুকে আঘাত করেছিস, আর অরু আজ তোর সাথে থাকতেই চাইছে না। আহনাফ তাহমিদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি সুস্থ হয়ে গেলে কি অরু আমার কাছে ফিরবে? অবশ্যই ফিরবে, আমরা ওকে সব সত্য বলবো। তুই অন্তত অরুকে আবরারের খুনি ভাবা বন্ধ কর। তাহলে কে মেরেছে আবরারকে? আমরা যাই না, কিন্তু অরু এই কাজ করেনি। অরু আমাকে বলেছে মা আবরারকে রেলিং এর ওপর উঠিয়ে দিয়েছিল। আমি ওর কথা বিশ্বাস করিনি। কেন বিশ্বাস করব বল? মা নিজের সন্তানের সাথে এমন কেন করবে? তোর সাথে এমন কেন করলো? তোর সাথে করতে পারলে আবরার সাথেও করতে পারে। তাই বলে খুন? এখন এই সত্যটা তোর সামনে এনেছে, একটু ধৈর্য ধর, ওটাও সামনে আনবো। তুই এখন চুপ থাক, শান্ত থাক, এইসব আজে বাজে জিনিস থেকে দূরে থাক। 5 ওয়াক্ত নামাজ পড়, অরু তোর বউ, আল্লাহর কাছে ওকে চেয়ে নে। আহনাফ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি তো নামাজই ভুলে গেছি। এই কদিন সব ভুল পড়েছি আমি। তোরা জোর করেছিলি তাই নামাজ ধরেছিলাম, কিন্তু আমি নামাজে কিচ্ছু পড়িনি। আমি সব ভুলে গেছি। আরাফ আহনাফের কাঁধে হাত রেখে বলল, আমরা আছি তো, আবার সব শিখে যাবি। তুই জাস্ট রিল্যাক্স কর, উত্তেজিত হচ্ছিস কেন? আহনাফের অস্থিরতা ধীরে ধীরে বাড়তে লাগলো। নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে সে। বারংবার সেই নেশাদ্রব্য তাকে আকৃষ্ট করছে। আহনাফ উঠে দাঁড়িয়ে বলল, আমি বাসায় যাই। তুর্য মোটর সাইকেলে উঠে বসলো আর বলল। চল তাহলে। এরপর আহনাফকে নিয়ে চলে গেল তুর্য। কথা বাড়ালো না আর। তারা চলে যেতেই আরাফ বলল, রিহাবে কথা বলেছিস ইভান? হ্যাঁ, শীঘ্রই নিয়ে যেতে বলেছে। ইমন বলল, কিন্তু আঙ্কেলরা তো সময় চাইছে, ডিলটা কি হয়ে গেছে? আরাফ বলল, হ্যাঁ, কালই ডিলটা ফাইনাল হয়েছে। এখন এখন আর কি হবে? বাসায় বলবো, কাল সবাইকে সত্যটা জানাতে হবে। দাদা ভাই এখনো কিছুই জানেন না, শুধু বাবা আর চাচ্চু জানেন। এখন তো সবাইকে আহনাফের ব্যাপারে জানানোটা খুবই প্রয়োজন। তারপর কিভাবে সামলাবি এসব? আরাফ হতাশ কণ্ঠে বলল, জানি না, আমাদের সুন্দর জয়েন্ট ফ্যামিলিটা একেবারে এলোমেলো করে দিয়েছে ওই শিরিন সুলতানা। তবে একটা কাজ করেছি। কি? সালেহ আলীর সাথে কনভারসেশন রেকর্ড করেছি আমি, সবাইকে শোনাবো কাল। আর দেখব মিসেস শিরিনের বিপক্ষে কেমন যুক্তি দাঁড় করায়। চৌধুরী ম্যানশনের অষ্টম তলায় বসেছে গোল বৈঠক। আরিফিন চৌধুরী ও আমির চৌধুরী গম্ভীর মুখে বসে আছেন এক কোণে। বড় চৌধুরী সাহেব ও মিসেস চৌধুরী বসে আছেন আরাফ ও তাহমিদের মুখোমুখি। তাওসিফ শাহরিয়ার ও মিসেস তাওসিফ একসাথে বসে কি আলোচনা হবে তা নিয়েই ভাবছেন। শিরিন সুলতানা চোখ মুখ কুঁচকে রেখেছেন। শীত শীত আবহে একটু ঘুম জমেছিল, আর অমনি তাকে ডেকে আনা হলো। এই মুহূর্তে মেজাজটাই খারাপ তার। বড় চৌধুরী সাহেব আরাফ ও তাহমিদের দিকে তাকিয়ে বললেন, আরাফ গলা খাকারি দিতেই তুর্য আর ইভান আহনাফকে নিয়ে ভেতরে ঢুকলো, আর ইমন ঢুকলো হাতে একটি ব্যাগ নিয়ে। আহনাফকে দেখে মিসেস চৌধুরী বেশ রেগে গেলেন, রাগী স্বরে বললেন, ও কেন এসেছে এখানে? আমার নাতনির জীবন নরক বানিয়ে কি শান্তি পায়নি? আহনাফ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরাফ অরুণিকাকে বেশ কয়েকবার ফোন করেছিল, কিন্তু অরুণিকা দোকানে ব্যস্ত থাকায় আসতে পারেনি। তৌসিফ শাহরিয়ার বললেন,
শিরিন সুলতানা এই কথা শুনে বেশ খুশি হলেন। আনন্দিত কণ্ঠে আহনাবের কাছে এসে বললেন, একদম ঠিক করেছিস বাবা, ওখানে থাকলে তোর মাথাটা নষ্ট করে ফেলতো ওই মেয়েটা। আহনাবের হাত মুঠো হয়ে এলো। রাগের দৃষ্টিতে শিরিন সুলতানার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ঠিক বলেছ, আমার মাথাটা তো নষ্ট হয়ে গেছে, আর এই মাথাটা তুমি নষ্ট করেছো। শিরিন সুলতানা অবাক দৃষ্টিতে আহনাবের দিকে তাকালেন। ইমন ব্যাগটি খুলে তার ভেতরে থাকা সব ড্রাগস টেবিলের উপর ঢেলে দিয়ে বলল, আহনাব সব সত্য জেনে গেছে আন্টি? আপনি যে ওকে মেডিসিনের নাম দিয়ে ড্রাগস দিচ্ছেন ও সব জেনে গেছে? ইমনের কথায় উপস্থিত সবাই স্তব্ধ। আমির চৌধুরী ভ্রু কুঁচকে বললেন, কি বলছো তুমি ইমন? ইভান বলল, আপনাদের পারিবারিক ব্যাপারে বলার কোনো অধিকার নেই আমাদের। আমরা তিনজন আসি, তাহমিদ আর আরাফ আপনাদের সব জানাবে। এই বলে ইভান, ইমন আর দুর্য বেরিয়ে পড়ল। আর আপনি শব্দে উঠে দাঁড়িয়ে তার ফোন স্মার্ট ভিউয়ের সাহায্যে টিভির সাথে সংযুক্ত করল। এরপর সালেহ আলীর কনভারসেশন রেকর্ডিং চালিয়ে দিল। শিরিন সুলতানা সব শুনে ভীত কণ্ঠে বললেন, মিথ্যে কথা, এই রেকর্ডিং মিথ্যে। আমি কেন ড্রাগস কিনতে যাব? তাহমিদ বলল, আপনার ছেলে তো মিথ্যে বলবে না। শিরিন সুলতানা আহনাবের বাহু ধরে বললেন, বাবা আমাকে বিশ্বাস কর, আরাফ আর তাহমিদ ইচ্ছে করে এসব করেছে। তুই আমাকে বিশ্বাস করিস নাকি ওদের? আহনাব শিরিন সুলতানার দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, কেন করলে আমার সাথে এমন? আমি তোমাকে কত ভালোবাসি মা, কত বিশ্বাস করি। আমার সাথে কেন এমন করলে? আমাকে তো ভেতর থেকে মেরে ফেলেছো তুমি। আমি আমার সাথেই যুদ্ধ করছি এখন, কিন্তু কেন করছি? যাতে চৌধুরী পরিবারের গায়ে কলঙ্ক না লাগে। আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে কেন নামিয়ে দিলে মা? আমি কাকে বিশ্বাস করব এখন? যেই নারীর পায়ের নিচে আমার জান্নাত হওয়ার কথা, সে তো আমাকে জীবন্ত জাহান্নামে ফেলে দিয়েছে। আমার জীবনটাই মূল্যহীন করে দিয়েছো তুমি। তোমার এই রূপ যদি বাইরের কেউ দেখে, মায়েদের উপরে বিশ্বাস উঠে যাবে সবার। শিরিন সুলতানা আহনাবের গলা ধরে বললেন, আমাকে ভুল বুঝিস না, আমি তোর কোনো ক্ষতি করিনি। আমির চৌধুরী লোক লাশ ভুলে শিরিন সুলতানার সামনে এসে তার গালে সশব্দে চর বসিয়ে দিলেন। শিরিন সুলতানা গাল ধরে দাঁড়িয়ে আছেন। আমির চৌধুরী চেঁচিয়ে বলে উঠলেন, তুই তো আমার ঘর ভেঙে দিয়েছিস, আমার ছেলে, আমার অহংকারকে একবারে ধুলায় মিশিয়ে দিয়েছিস। শিরিন সুলতানা ফুপিয়ে কেঁদে উঠলেন। তিনি শাশুড়ির পায়ের কাছে বসে বললেন, মা, ওরা বাবা ছেলে আমাকে ভুল বুঝছে, কিন্তু আপনিই বলুন, আমি কি নিজের ছেলের সাথে এমন কিছু করব? নিশ্চয় আরাফ আর তাহমিদ আগেই ওই লোকটাকে টাকা খাইয়ে আমার বিরুদ্ধে শিখিয়ে দিয়েছে। আহনাব চেঁচিয়ে বলল, মস্করা করো তুমি? ওরা তোমার সতীন নাকি যে তোমার বিরুদ্ধে বলবে? আমি নিজে ওখানে গিয়েছি। যেই মেডিসিন তুমি আমাকে ডিপ্রেশনের ওষুধ বলে দিতে, ওগুলো ড্রাগস, আর তা আমি নিজ চোখে দেখেছি। তাহমিদ বলল, এখানে শেষ না। অনু আর আহানাপের সংসার ভাঙার জন্য চাচি নিজের ছেলের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে। আহনাব অবাক হয়ে তাহমিদের দিকে তাকালো। শিরিন সুলতানা ঘাবড়ে গেলেন, কাপা কণ্ঠে বললেন, যা তা বলছে এরা আমার নামে। প্রমাণ আছে। মিসেস চৌধুরী ভ্রু কুঁচকে বললেন, এসব কি বলছো তাহমিদ? তাহমিদ আহনাবের রুম থেকে কয়েকটা কালো সুতার বাঁধা কাগজ পেয়েছিল। সেসব পকেট থেকে বের করে টেবিলের উপর রেখে বলল, চাচি প্রতি সপ্তাহে এসে আহানাপের রুমে এগুলো রেখে যেতেন। আমি একবার খেয়াল করেছিলাম, পরে কাগজ খুলে দেখি কী সব উল্টোপাল্টা লেখা। আমার সন্দেহ হলে এসব বুঝবে এমন একটা মানুষকে এই কাগজটা দেখায়। উনি আমাকে বলেছেন আহানাপের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। মিসেস চৌধুরীর হাত পা অবশ হয়ে পড়েছে। বড় চৌধুরী সাহেব শিরিন সুলতানার দিকে তাকিয়ে বললেন, শিরিন সুলতানা ব্যস্ত কণ্ঠে বললেন, ও মিথ্যে বলছে, আমি এসব রেখেছি। এর প্রমাণ কি?
নিশ্চয়ই তাহমিদ এই কাজ করেছে। তিনি আবার আহনাবের কাছে এসে দাঁড়াতেই আমির চৌধুরী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে তার গায়ে হাত উঠাতে গেলে তৌসিফ শাহরিয়ার আর আরফিন চৌধুরী তাকে শান্ত করিয়ে একপাশে টেনে নিয়ে গেলেন। শিরিন সুলতান